গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল এখন প্রায় 7:30 মতো বাজে। চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি বাগানে। গাছগুলো একটু দেখছিলাম। আসলে কদিন আগেই মনে হচ্ছিল গাছগুলো একটু খারাপ হয়ে যাচ্ছিল, তাই আবার এতে ফার্টিলাইজার দিয়েছি। এখন দেখছি গাছগুলো ঠিকঠাক গ্রো করছে কিনা। যখন এরকম ফুল ফল খুব বেশি ফোটে না, তখন সপ্তাহে অন্তত একবার ফার্টিলাইজার দেওয়া উচিত। তো সেটাই করছি। দেখছি গাছগুলোর বেশ ফারাক পড়েছে, মানে আস্তে আস্তে সুন্দর হচ্ছে আবার গাছগুলো, নইলে মাঝখানে পাতাগুলো সব ইয়েলো হয়ে যাচ্ছিল। চলুন আপনাদের দেখাই যে আমার কলমি শাকগুলো কীরকম বাড়ছে। এখানে দেখুন, খরগোশে এসে সব মুড়িয়ে খেয়ে গেছে। বাড়ছে তো খুব ভালোভাবেই, কিন্তু ওই খরগোশের জ্বালায়, খরগোশের উৎপাতে ঘিরে রেখেছি। একটা জায়গায় একটুখানি ফাঁকা ছিল, দেখতে পাইনি, সেই জায়গা দিয়ে ঢুকেই গাছগুলোকে পুরো খেয়ে গেছে। এখানে ধনেপাতা গাছগুলোও অনেক বড় হয়ে গেছে, 2-3টে রাখা ছিল। আর এই পাশে যে আমরা কাজটা করছিলাম ল্যান্ডস্কেপিংয়ের, সেটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। তার উপরে মালচও ফেলে দিয়েছি। সাধারণত আমরা বাড়ির চারপাশে যে স্টোন দিয়েছি সেরকম স্টোনই ফেলি, মানে এই জায়গায়, কিন্তু এবারে আর স্টোন ফেলিনি। স্টোন ফেললে কখনো যদি মনে হয় এখানে গাছ লাগাবো, স্টোন সরিয়ে গাছগুলো লাগাতে খুব অসুবিধা হয়। আর রাবার মালচ ফেলেছি এখানে। রাবার মালচগুলো হয় খুব লাইট ওয়েট, তাই যখনই ইচ্ছে হবে এইভাবে সরিয়ে আপনি গাছ লাগাতে পারবেন। এখানে অবশ্য উডের মালচও ফেলা যায়, যেটা গাছের পক্ষে খুব ভালো, কিন্তু উডের মালচ কি হয়, ওর মেনটেন করতে একটু অসুবিধা হয়। রোদ জলে খারাপ হয়ে যায়, তো তাই 1-2 বছর ছাড়াই উডের মালচকে পুরো পরিষ্কার করে আবার নতুন মালচ ফেলতে হয়। সেটা আবার একটা আলাদা ঝকমারি। তাই এখানে রাবার মালচ ফেলে দিয়েছি। এটা হালকাও আর এটা টেকসইও, এটা খারাপ হয় না, দেখতেও সুন্দর লাগছে। সকালবেলায় বাগানে ঘুরতে এত ভালো লাগে। এক তো এত সুন্দর হালকা মিষ্টি একটা রোদ থাকে, তার সাথে সাথে খুব চুপচাপ চারিদিকটা, এত শান্ত পরিবেশ থাকে। এমনি এখানে খুব একটা চেঁচামেচি, খুব একটা যানবাহনের আওয়াজ আসে না। আরও সকালবেলায় আরও সুন্দর লাগে, ওই জন্য মানে এতটাই শান্ত থাকে। শুধু গাছের পাতার আওয়াজ, চারিদিকে পাখির আওয়াজ, এগুলোই শোনা যায়। তাই আমি সকালবেলায় একবার অন্তত বাগানে আসি, বেশ ভালো লাগে মনটা। চলুন এবারে ভেতরে যাই, আজ অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে। প্রতি বছরই পুজো আসার আগে আমি পুরো ঘর তো ক্লিন করি, সাথে সাথে কিচেনটাকে ভালোভাবে আরও ডিপ ক্লিনিং করি। এটা বছরে আমি একবারই করি। সেটা তো শুরু করেছি ফ্রিজ দিয়ে, আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ভাবছি কিচেন ক্যাবিনেট আর কিচেন ড্রয়ার যেগুলো আছে সেগুলোকে যতটা পারি করব, কারণ সবটা একদিনে হয় না, সাথে সাথে দিনের রান্নাও তো থাকে। তাই সব কাজ করতে করতেই এগুলো করতে হয়, তাই যতটা একদিনে সম্ভব ততটাই করি। দাঁড়ান, এখানে একটা পার্সেল দিয়ে গেল। আসলে কদিন আগেই অ্যামাজন থেকে কিছু কৌটো, মানে প্লাস্টিকের কিছু ডাব্বা আমি অর্ডার করেছি, সেগুলোই বোধহয় এসে গেছে। প্যান্ট্রিটাও একটুখানি ভালো করে পরিষ্কার করে অর্গানাইজ করব, তো তার জন্যই এগুলো অর্ডার করেছিলাম। তো চলে এসেছে, আপনাদের সাথে পরে শেয়ার করছি। আগে কিচেনের কাজটা সেরে নিই। কিচেনের এই মশলার ডাব্বা আমার খুব রেয়ার, এগুলো আমার পরিষ্কার হয়, সবসময় আর সময় হয় না এত কিছু করে। তাই এই মাঝে মাঝে, মানে অন্তত 6-7 মাস ছাড়া ছাড়া একবার করে করি। পুজোর আগে তো করি, তাই সব ডাব্বাগুলোকে বের করেছি। এই ডাব্বাগুলোতে আমার মোটামুটি সমস্ত ধরনের মশলা অল্প অল্প করে রাখা থাকে। যেমন একটাতে সমস্ত খাড়া মশলা রাখা থাকে, খাড়া মশলা মানে যেগুলো গোটা মশলা হয় সেগুলো রাখা থাকে। আর যেগুলো আমার দৈনন্দিন মশলা, সেগুলো মানে যেগুলো আমার দৈনন্দিন রান্নাতে লাগে সেই মশলাগুলো রাখা থাকে। আবার কিছু কিছু যেমন সাউথ ইন্ডিয়ান খাবার কিছু বানালে তার মশলা একটা আলাদা জায়গায় রাখা থাকে, যাতে আমি ইজিলি অ্যাক্সেস করতে পারি। তো এই জন্যই এইরকম ব্যবস্থা করে রাখি। এখানে মশলাগুলো যেগুলো বেঁচে ছিল সেগুলো অল্প অল্প করে সব বাটিতে ঢেলে রাখলাম। তারপরে সব এই মশলার কৌটোগুলোকে ভালো করে সাবান দিয়ে গরম জলে ধুয়ে রেখে দিচ্ছি। এগুলো একটু জল ঝরুক, মানে শুকিয়ে যাক, ততক্ষণ আমি কিচেন ক্যাবিনেট আর ড্রয়ারগুলো ভাবছি পরিষ্কার করে নেব। এখানে যতগুলো মশলার ডাব্বা ছিল সবগুলোকে আমি ধুয়ে নিয়েছি একসাথে। আর শেষও হয়ে এসেছিলো মশলাগুলো, ভাবলাম এই সময় ধুয়ে নিই, তারপরে একসাথে আবার সব রিফিল করে রাখবো।
এখানে আমার যে ভ্যাকিউমটা আছে সেটা দিয়ে আগে নোংরাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ড্রয়ার থেকে নোংরা তুলতে খুব অসুবিধা হয়, উঁচু থাকে তো, তাই ঝাড়তে একটু অসুবিধা হয়। এইভাবে ভ্যাকিউম করে নিলে না ময়লাটা পুরো চলে আসে। তারপরে একটুখানি যে মেয়ার্সের যে ক্লিনারটা দিয়ে আমি পরিষ্কার করি সেটা দিয়ে স্প্রে করে একটা ভালো শুকনো ক্লথ দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিই। এমনি মাঝে মাঝে এগুলো করতে থাকি, কিন্তু যখন ডিপ ক্লিনিং করি তখন আরও ভালোভাবে এটা করে নিই। বছরে একবার তো কিচেনটা খুব ভালো করে পরিষ্কার করাই দরকার। আমি এগুলো এই কারণেই শেয়ার করছি আপনাদের সাথে, যাতে আপনাদের সুবিধে হয় জানতে যে রোজকার কাজের সাথে সাথে এই সব কাজগুলো কিভাবে ম্যানেজ করবেন। রোজের যে কাজ আছে সেই কাজগুলো তো শেষ হয় না, প্রচুর কাজ থাকে, তার সাথে আরও এক্সট্রা এই কাজগুলো হয়, সেগুলো কিভাবে সারাদিনে আপনি ম্যানেজ করবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ওই জন্য অল্প করে এই কাজগুলো করে নিই। খুব প্রেশার নিই না যে আমাকে পুরোটাই একদিনে করতে হবে, যতটা সম্ভব সেই টাইমের মধ্যে যতটুকু সম্ভব সেটা আমি করে নিই। আবার তারপরে এটা হয়ে গেলেই রান্নার কাজে লাগবো। এখানে চলে এসেছি এখন কিচেন ক্যাবিনেটগুলো ক্লিন করতে। কিচেন ক্যাবিনেট থেকে সমস্ত আমার যে কুকওয়্যার সেটগুলো ছিল সেগুলো বের করে ওই একই পদ্ধতিতে আমি পরিষ্কার করে নিই। প্রথমে ভ্যাকিউম করে নিলাম, তারপরে স্প্রে করে এখানে এবার মুছে নিচ্ছি ভালো করে, তাহলেই হয়ে গেল। খুব বেশি নোংরা হয় না, তবুও চেষ্টা করি যখন ডিপ ক্লিনিং করি কোনা কোনা একটু ভালো করেই পরিষ্কার করে নিতে। চলুন, হয়ে গেছে, এবার জায়গায় জায়গায় সব রেখে দিই। ভারী বাসন কোসনগুলো সবসময় এমন জায়গায় রাখি যেখান থেকে বের করতে সুবিধা হয়, তা না হলে যদি ওপরে কোথাও রেখে দিই সেখান থেকে পারতে গেলে হয়তো পড়ে যেতে পারে, তাই এমন জায়গায় রাখি যেখানে ইজিলি অ্যাক্সেস করা যায়। এখানে দেখুন সমস্ত আমার বড় বড় ভারী ভারী আছে, জায়গাটাও বেশ বড়, আর আমার এখান থেকে বের করতে ঢোকাতেও সুবিধে হয়। কিছু কিছু জিনিস একদম নিচের র্যাকে রাখি যেখানে হয়তো আমার চোখ পৌঁছয় না, মানে আমি দেখতে পাই না, কিন্তু আমার হাত পৌঁছে যায়, ইজিলি টেনে বের করতে পারবো। যেমন এই হ্যান্ডেল দেওয়া জিনিসগুলো, এগুলো আমি নিচে রাখি যাতে মানে টেনে বের করতে সুবিধে হয়। এই জায়গাটায় থাকে আমার মিক্সি আগে আমি রাখতাম আমার কাউন্টার টপে। মিক্সিটা কাউন্টার টপে থাকার ফলে এতটা জায়গা নিয়েছিল, ওখানে আর কিছু রাখা যেত না, তাই মিক্সিটাকে এখানে একদম একটা ক্যাবিনেটের একদম সামনে রেখেছি যাতে ঝট করে নিচু হয়ে তুলে নেওয়া যায়, মানে বের করানো যায়, তাই একদম সামনে রেখেছি। আর এখানে আর বেশি কিছু রাখিনি, মিক্সিরই যা যা সরঞ্জাম সেগুলো থাকে, টুকটাক আরও কিছু। একটা জায়গার মধ্যে অনেক বেশি জিনিস আমি ভিড় করে রাখিনি, যাতে যখন প্রয়োজন হবে তখন নেবার সময় যাতে পড়ে না যায়। যখন অনেক বেশি জিনিস এক জায়গায় রেখে দেবেন একটার পর একটা, নিচের জিনিসটা বের করতে গেলে দেখবেন ওপরেরটা ফট করে পড়ে যায়, খুব মেসি হয়ে যায় তখন। তাই এমনভাবে রেখেছি যাতে টান মেরে বের করানোর সময় কোনো জিনিস পড়ে না যায়, ইজিলি আপনি বের করে নিতে পারেন। চলুন, এই জায়গাটাও হয়ে গেছে। এখানে মিক্সিটা একদম সামনেই রাখি যাতে আমি ঝট করে এখান থেকে নিতে পারি। একদিনে পুরো কিচেনটা করা সম্ভব না, সেটার জন্য আপনার পুরো দিন লেগে যাবে ভালো করে ক্লিন করার জন্য। যেহেতু রোজকার রান্নাও আছে বললাম, মানে রোজকার শুধু তো রান্না নয়, আরও অনেক কাজ, তাই আজকে সবটা করব না, সেই ক্যাবিনেট আর ড্রয়ারগুলোই করব যেগুলো আমি রোজ আমাকে যেখান থেকে আমাকে নিতে হয় জিনিস। যেমন এই জায়গাগুলো, এখানে যে জিনিসগুলো রাখা থাকে সেগুলো আমার ডেইলি ইউজ হয়, তাই এই জায়গাটা খুব নোংরাও হয়ে যায় আর মেসিও হয়ে যায়। এখানটা তাই আবার সেই একই পদ্ধতিতে পরিষ্কার করে নিলাম, তারপরে আবার সব সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এখানেও দেখুন আমি খুব বেশি ভিড় করে রাখিনি যাতে নিতে সুবিধে হয়, এমনভাবে রেখেছি যাতে খুব ইজিলি অ্যাক্সেস করা যায়। আমাদের জিনিস কিনতে কিনতে অনেক বেশি বেড়ে যায়, তাই এখনও আমার অতটাও বাড়েনি যে রাখতে অসুবিধা হয়। যখন দেখব রাখতে আরও অসুবিধা হচ্ছে, তখন যে র্যাকগুলো পাওয়া যায় একটার পর একটা স্ট্যাক করে রাখতে সুবিধা হয়, সেইগুলো তখন কিনে রাখবো। চলুন, ওইদিকে ওগুলো তো গোছানো হয়ে গেছে, আরও পরে গোছাবো। ততক্ষণ ভাবলাম এখানে মশলার ডাব্বাগুলোতে যে ধুয়ে রেখেছিলাম সেগুলো থেকে জল ঝরে গেছে, তাই এগুলোকে ভালো করে একটা শুকনো ক্লথ দিয়ে মুছে আবার জায়গায় জায়গায় সব রেখে দিই। এখানে যে মশলাগুলো ঢেলে রেখেছিলাম বা আরও যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোতে রিফিল করে এবারে ডাব্বায় ভরে রেখে দেবো। এই মশলার ডাব্বাটাতে আমি রাখি আমার সমস্ত গোটা গরম মশলা, যেমন এখানে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এগুলো কি সুবিধা হয় যখন আমি মাংস রান্না করি বা কোনো ননভেজ রান্না করি, দেখবেন এগুলো ফোড়ন দিতে খুব সুবিধা হয়। এখানে আরও রেখে দিলাম একটুখানি ধনে, আর একটাতে আছে একটুখানি জোয়ান।
কিছু কিছু রান্নায় আবার দেখেছি জোয়ানও লাগে, আবার ধনেও ফোড়ন দিতে লাগে, তাই ওখানে একটু ধনে আর জোয়ানও রেখে দিয়েছি। এবারে যে মশলার ডাব্বাটা রেডি করছি সেটা হচ্ছে আমার রেগুলার যে রুটিন মশলাগুলো হয়, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে 5 ফোড়ন, একটুখানি গোটা জিরে, এগুলো তো রোজ মানে ডেইলি ইউজের হয়, তাই এখানে রেখেছি। আসলে আমি সবসময় মশলার ডাব্বা ইউজ করি, এটা আমার সুবিধে হয় এই কারণে, তাড়াহুড়োর সময় একবারে একটা জায়গার মধ্যে সমস্ত মশলা পাওয়া যায়। যদি আলাদা আলাদা কৌটো কৌটো করে রাখি, একটা খুলে খুলে নিতে না খুব অসুবিধা হয়, দেরি হয়ে যায়, মনে হয় বোধহয় মশলাটা এবার কড়াতে যে মশলাটা আছে সেটা পুড়েই গেল। তো সেই জন্য একটাতেই রাখি, এখান থেকেই একটা ডাব্বা খুললেই অনেকগুলো একসাথে পাওয়া যায়। এইটা সাজাচ্ছি, এটা হচ্ছে আমার সাউথ ইন্ডিয়ান যে যে রান্নাগুলো থাকে সেগুলোতে ইউজ করি। সাউথ ইন্ডিয়ান রান্নাতে ফোড়ন হিসেবে আমরা কারি পাতা, এখানে আমি শুকনো করে রেখেছি কারি পাতা, আর আছে শুকনো লঙ্কা, একটুখানি উড়ার ডাল আর তুয়োর ডালও মাঝে মাঝে ফোড়নে দেয়, সাথে রেখেছি সর্ষে আর একটুখানি মৌরি, আর একটা ফাঁকা আছে ওখানে ভাবছি একটু রাঁধুনি রেখে দেবো। যদিও রাঁধুনি সাউথ ইন্ডিয়ান রান্নায় থাকে না, তবুও ফাঁকা আছে, ভাবছি ওখানে পরে একটু রেখে দেবো। চলুন, এই ড্রয়ারটা পরিষ্কার হয়ে গেছে, এখানে থাকে আমার সমস্ত এই মশলার ডাব্বাগুলো। এবারে আসছি সব থেকে যেই ড্রয়ারটা আমার নোংরা হয়, সেটা হচ্ছে এই চামচের ড্রয়ারটা। দেখেছি এখানে যেহেতু ছাঁকুনিও রাখি, ছাঁকুনিতে মাঝে মাঝে একটা দুটো চায়ের পাতা রয়ে যায়, সেগুলোও পড়ে ভীষণ নোংরা হয়। আর এখানে যখনই রান্না করি হাত দিয়ে এখান থেকে আমি চামচ নিয়ে ইউজ করি, যেখানেও এখানে অনেক সময় হাতে নুন চিনি লেগে থাকে, চামচেও লেগে থাকে, সেগুলো থেকেও এখানটায় খুব নোংরা হয়। তাই এই জায়গাটা পুরো তুলে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে আবার সুন্দর করে সব সাজিয়ে রেখে দিলাম। সব সাইজ অনুযায়ী চামচগুলো রেখেছি যাতে নিতে বা চিনতে সুবিধা হয়। চলুন, ওই দিকের কাজগুলো তো হয়ে গেছে, এবার আপনাদের সাথে শেয়ার করি যে আমি কীরকম ডাব্বা অর্ডার করেছি অ্যামাজন থেকে, তাহলে আপনাদেরও সুবিধা হবে। ভাবলাম এবারে এমন কিছু অর্ডার করি যেটাতে বেশ অনেকটা জায়গাও বাঁচবে, অথচ অনেক জিনিস রাখাও যাবে। গোল কোনো কৌটো ইউজ করার থেকে এরকম রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার কোনো কৌটো ইউজ করলে না অনেকটা জায়গা বাঁচে প্যান্ট্রিতে। প্যান্ট্রি যেদিন অর্গানাইজ করব বা যেদিন আমি পরিষ্কার করব সেদিনও আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এবারে অনেক কিছু আমি আনিয়েছি, যেমন কিছু অর্গানাইজার আনিয়েছি, আবার এই কৌটোগুলোও আনালাম। এগুলো দিয়ে এবারে এমনভাবে করব যাতে আর বেশি মানে বারে বারে মেশি না হয়ে যায়, যে কেউ ভালোভাবে ইউজ করে আবার জায়গায় জায়গায় জিনিস রাখতে পারে। এখানে অনেক সাইজের ডাব্বা আছে। এখানে দেখুন দুটো বড় মানে কন্টেনার নিয়েছি, এত বড় কন্টেনার বেশি লাগে না বলে দুটোই নিয়েছি। 10 লার্জ কন্টেনার, 10 মিডিয়াম আছে, 10 মিনি কন্টেনার আছে। দুটো এত বড় আছে যেগুলো পাস্তা টাস্তা রাখার, তবে ওখানে আমি অন্য কিছু রাখবো পাস্তা না রেখে। তো এতগুলো মোট আনিয়েছি, দেখুন অনেকগুলো আছে। তো এগুলো আজকে তো ইউজ করতে পারবো না, কারণ তার আগে এগুলো ধুয়ে পরিষ্কার করে শুকোতে হবে, তারপরে ইউজ করতে পারবো, তারপরে প্যান্ট্রিটা অর্গানাইজ করব। চলুন, সকাল থেকে উঠে কিচেনের যতটুকু করব ভেবেছিলাম হয়ে গেছে টাইম মতো, এবারে রান্নাটাও করি। তবে আজকে এমন কিছু রান্না করব যেটা খুব ইজিলি হয়ে যায়, আর মানে আর বেশি কিছু করতেও না হয়। আজকে ভাবছি একটু ইলিশের পাতলা করে ঝাল করব। ভাপা করব না, বাড়িতে ভাপা খেতে সবাই খুব একটা পছন্দও করে না, যদিও আমারও ভাল লাগে, কিন্তু আমিও আজকে করব না এই কারণেই, কারণ ভাপা করতে গেলে তার জোগাড়ও আছে, নারকেল টারকেল অনেক কিছু দিয়ে। আর এরকম পাতলা করে ঝাল করলে খেতেও ভালো লাগে গরম গরম ভাতে, আর খুব একটা রিচও হয় না। আর এখানে ইলিশ মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ভেবেছিলাম ভালো হবে ইলিশটা, কিন্তু ইলিশটা দেখছি খুব একটা ভালো না, কারণ পেটে ডিম আছে। ডিম এসে গেলেই দেখেছি ইলিশের স্বাদ খুব একটা থাকে না। গোলককে বলেছিলাম, ও অতটা বুঝতে পারেনি এবারে যে ইলিশের পেটে ডিম আছে কিনা। আর এই সময় আনলে দেখেছি ইলিশের পেটে ডিমই থাকে, মানে এই বর্ষার সময় বিশেষ করে। চলুন, এগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই, তারপরে রান্নাটা করব। ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখে এখানে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে একটু সর্ষে গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে হালকা গরম, মানে খুব বেশি গরম না, উষ্ণ গরম জল দিয়ে এটাকে গুলে রেখে দিলাম। একটুখানি এটা ভিজিয়ে রাখলে না নুন দিয়ে যে তেতো ভাবটা আসে না। এবারে চলুন ভাতটাও এক সাইডে বসিয়ে দিই, কারণ ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাত হতে হতে ইলিশ মাছও দেখবো হয়ে গেছে। আসলে কাজ করতে করতে অনেকটা টাইম পেরিয়ে গেছে, প্রায় লাঞ্চের সময় হয়েই এসছে, খিদেও পেয়ে গেছে। তাই ভাবছি একসাথে সবগুলো বসিয়ে দিলে একসাথেই হয়ে যাবে, তখন একসাথে গরম গরম নিয়ে বসে পড়ব। তাই ভাতটাও একদিকে হতে থাকবে, একদিকে মাছটাও করতে থাকবো। চলুন, এদিকে ভাতটা বসিয়ে দিলাম, মাছটাও বেশ কিছুক্ষণ ম্যারিনেট করা হয়ে গেছে।
এবার মাছটাও বসিয়ে দেবো। মাছটা ভাজতেই যেটুকু টাইম লাগবে হতে তো তারপরে সর্ষেতে ফুটতে আর বেশিক্ষণ টাইম লাগে না। ইলিশ মাছ ভাজতেও তো বেশি টাইম লাগে না, হালকা করেই ভাজতে হয়। মাছ ভাজতে গিয়ে দেখলাম এখানে তেল শেষ, তাই তেল অনেকটা এখানে ঢেলে রাখলাম। তেলের এই ডিসপেন্সারগুলো আমার খুবই ভালো, দেখতেও খুব সুন্দর লাগে, কিন্তু একটাই প্রবলেম, এখানে তেল কতটা ভর্তি হলো সেটা বোঝা যায় না, অনেক সময় পুরো ওভারফ্লো হয়ে পড়ে যায়, সেটা আমার খুব মুশকিল হয়, তাই আমি অল্প করে ঢালি আর দেখি কতটা ভর্তি হলো। চলুন, এখানে কড়া গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিলাম। খুব বেশি তেলে মাছটা করব না, তাই অল্প তেল নিয়ে নিয়েছি, তাই দুটো দুটো করেই মাছ ভাজছি, কারণ একসাথে অনেকগুলো মাছ ভাজতে গেলে না তেলটাও বেশ অনেকটা লাগে। চলুন, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজি না, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে সেই টেস্টটা পাওয়া যায় না, জাস্ট হালকা করে এপিটোপিট করে ভেজে নিয়েছি। এবার এখানে ফোড়ন দেব কাঁচা লঙ্কা, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যেই সর্ষেটা গুলে রেখেছিলাম সেটা। তবে এর মধ্যে আমি আরও অ্যাড করেছি হলুদ, একটু জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। তারপরে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, কারণ সর্ষে তো জানেনই কষালে আবার একটুখানি তেতো হয়ে যায়, জাস্ট অল্প একটুখানি নাড়াচাড়া করে নেব। তার মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। এখানে দেখুন সর্ষেটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দিলাম। যেহেতু পাতলা একটা সর্ষের ঝোল বানাবো, তাই এখানে একটু বেশি করেই দিয়ে দিলাম। সর্ষেটা ফুটে এলেই এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দেবার পর খুব বেশি এটাকে আমি ফোটাবো না, প্রায় 5 থেকে 6 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলেই হবে, কারণ এরকম পাতলাই এই ঝালটা খেতে ভালো লাগে, বিশেষ করে একদম গরম গরম ভাতে। আর কিচ্ছু চাই না জানেন, এর সাথে এরকম পাতলা ইলিশের ঝাল হলে আমার ভীষণ ভালো লাগে, মনে পড়ে যায় সেই দিদার হাতের ইলিশের পাতলা ঝাল, এত ভালো লাগতো। এইরকম মানে টেস্টি ইলিশ মাছের ঝাল আমি আর কোথাও কখনো খাইনি। যাই হোক, চলুন, এখানে ইলিশ মাছটা হয়ে গেছে, একটু নুনটা টেস্ট করেও দেখে নিলাম, ঠিক আছে। এবারে একে একে নামিয়ে নিচ্ছি। আগে ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি, কারণ ইলিশ মাছগুলো আবার ভেঙে যায় খুব তাড়াতাড়ি, তাই এখানে ইলিশ মাছগুলো তুলে রাখলাম আর উপর দিয়ে ঝোলটা এখানে ঢেলে নেব। চলুন, ইলিশ মাছের পাতলা ঝাল একদম রেডি। দেখতে দারুণ হয়েছে। ইলিশ মাছের ভাপার থেকে না আমারও মাঝে মাঝে মনে হয় এই পাতলা ঝালটাই বোধহয় বেশি ভালো লাগে, কারণ বেশ অনেকটা ভাত মেখেও খাওয়া যায়। তবে মাছের ক্ষেত্রে একটা জিনিস আমি দেখেছি, যতই যত্ন করে রান্না করি না কেন, মাছটা যদি মিষ্টি না হয়, ভালো না থাকে, আপনি যতই যত্ন করে রান্না করুন না কেন, সেই ঝোলটা না সেরকম টেস্ট আসে না। সেরকম ইলিশ মাছের ক্ষেত্রেও তাই, ইলিশ মাছ যদি মিষ্টি হয় তাহলে দেখবেন ঝোলটাও, মানে যে ইলিশ মাছের ঝাল বা ঝোল যেটাই বানাচ্ছেন সেটাও খুব ভালো টেস্ট হয়। চলুন, এখানে এখন বসে পড়েছি গরম গরম ভাত আর ইলিশের ঝাল নিয়ে। আমরা এখানে এনজয় করি লাঞ্চ, আর ভাবছি ব্লগটাও এখানে শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা যদি আপনাদের কোনো হেল্প হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।